1945 সালে জলপাইগুড়িতে জন্ম হয় সেই ছোট্ট পুতুলের। তারপর থেকে বেশ কয়েকটি বছর আসলে পারিবারিক অবয়বের ভেতরে তিনি ছিলেন, কিন্তু পরবর্তীতে আমাদের সবার শ্রদ্ধেয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অর্থাৎ তার স্বামী 1981 সালে মৃত্যুর পর পরিস্থিতি অনেকটা বাধ্য করে তাকে রাজনীতির হাল ধরতে, দেশের হাল ধরতে, এবং 1984 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন হিসেবে অবতীর্ণ হন এবং তারপর থেকে আজ অবধি তার রাজনৈতিক যাত্রায় সফলতার সংখ্যাটাই অনেক বেশি। তবে বিরূপ পরিস্থিতির যে শিকার তিনি হননি সেটাও নয়, তবে সব কিছুই তিনি জয় করেছেন তার ভালোবাসা দিয়ে, মানুষের ভালোবাসা পেয়ে, যার নজির আমরা গতকালকেই দেখলাম। বিশ্বের সর্বকালের সর্ববৃহৎ জানাজা, যেটা সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। তবে আমরা অবাক হইনি, কারণ এই ব্যক্তিত্বটি, এই জিনিসটি অবশ্যই ডিজার্ভ করেন। প্রিয় দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝেছেন আমরা কথা বলছি আমাদের দেশনেত্রী শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়াকে নিয়ে। গত 30শে ডিসেম্বর তিনি গত হয়েছেন। হয়তো শারীরিকভাবে তার একটা প্রস্থান ঘটেছে, কিন্তু তার কর্মের মাধ্যমে তিনি সবসময় আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আজকে এই মহান ব্যক্তিত্বকে আমরা স্মরণ করব, শ্রদ্ধা ভরে স্মরণ করব, তার স্মৃতিচারণ করব। আমি দিছি আনোয়ার আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এনটিভির আজকের এই আয়োজন শ্রদ্ধায় স্মরণে দেশনেত্রী। এবং এই দেশনেত্রীকে নিয়ে আলোচনা করবার জন্য আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন এই মহান ব্যক্তিত্বের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, অত্যন্ত কাছের দুজন মানুষ। আমাদের সবার প্রিয় বাংলাদেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিন আছেন আমাদের মাঝে, এবং সেই সাথে আছেন আমাদের আরেকজন প্রিয় মানুষ, সঙ্গীত ব্যক্তিত্ব ইথন বাবু। আপনাদের দুজনকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনটিতে। আসলে আজকের এই আয়োজনটি যাকে নিয়ে, তার সম্পর্কে তো আসলে বলার মতো ধৃষ্টতা আমাদের নেই। তারপরে আমি রিজিয়া পারভিন আপনার কাছে প্রথমে আসবো, যে আপনি তো তার সান্নিধ্য পেয়েছেন, অনেক কাছাকাছি যাবার সুযোগ হয়েছে। আপনার এই অভিজ্ঞতাটা কেমন ছিল? অনেক অনেক ধন্যবাদ দিঠি, এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে ডাকবার জন্য, এবং এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করবার জন্য। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে আমাদের শ্রদ্ধার আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমার সৌভাগ্য যে আমি ওনার কাছে যেতে পেরেছি, একবার না অনেকবারই আমি তার কাছে গিয়েছি। আমার প্রথমেই আমি প্রথম যেদিন আমি ওনাকে দেখি সামনাসামনি কাছাকাছি, ওনার ব্যক্তিত্ব, ওনার পার্সোনালিটি আমার প্রচণ্ড ভালো লেগেছিল সেদিন থেকেই। এবং ওনার কথাবার্তা বলা, শিল্পীদের যে আদর করা, স্নেহ করা, মায়ের মতো, এই জিনিসটা ওনার কাছে পেয়েছি আমি। এবং ম্যাডামের সাথে আমি প্রতিটা জেলায় জেলায় গিয়েছি, মানে আমি দেখেছি তার অনেক কিছু জিনিসগুলি আমার মনে পড়ছে, চোখে ভাসছে ওনার সব কিছুই। মানে সত্যিকার অর্থে দেশনেত্রী তো তিনি বটে, তবে একজন মানুষ হিসেবে সে কতটা মানে বড় মনের মানুষ, এটা বলে বোঝানো যাবে না। সত্যি তাই। তো আমরা আবারও আসবো আপনার কাছে। আপনি একটু আবেগ, মানে খুব স্বাভাবিক, আসলে একটু ইমোশনাল আমরা সবাই আসলে হয়ে যাচ্ছি। আসলে এই নামটি নেওয়ার সাথে সাথেই মানে একটা অন্যরকমের। আমি কালকে কিছু রাস্তার থেকে মানে ফেরত গিয়েছি, বাসায় যেতে পারি নাই, এত ভিড় তুমি তো দেখেছো। এবং আমি টেলিভিশনের সামনে থেকে একটা সেকেন্ড নড়ি নাই, আমি নড়তে পারছিলাম না। অবশ্যই অনেক মানুষ আছে যারা হয়তো শারীরিকভাবে ওনার জানাজায় ওই জায়গাটায় যেতে পারেনি, অংশগ্রহণ করেনি, কিন্তু যার যার অবস্থানে থেকে প্রত্যেকে আমি বলবো যে বাংলাদেশের এমন কোনো মানুষ বোধহয় বাদ ছিল না যে ওই জানাজায় শরীক হয় না। এবং মানসিকভাবে যারা রাস্তায় ছিল, বাবু যারা রাস্তায় ছিল, তারা গাড়ি ওখানে থামিয়ে দিয়ে গাড়ির থেকে নেমে তারা রাস্তায় দাঁড়িয়ে গেছে জানাজায়, একেবারে আমি দেখেছি। এবার একটু বাবু ভাইয়ের কাছে আসি। বাবু ভাই, তো আপনি তো আমি বলবো যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা অবিচ্ছেদ্য একটা অংশ। আপনি অনেক অভিজ্ঞতা, আপনার অনেক সান্নিধ্য পেয়েছেন, আপনার তরফ থেকে বলুন।
আসলে এমন ব্যক্তি নিয়ে আমরা আলোচনা করছি বা আপনারা ডেকেছেন, বিশাল একটা মানে ওনাকে নিয়ে অনেকে অনেক রকমভাবে কথা বলছে। গতকালের জানাজা নিয়ে অনেক রকম কথা বলছে, লিখছে প্রতিটা খবরের কাগজ, প্রতিটা টেলিভিশন, প্রতিটা জায়গাতে মানে যে শ্রদ্ধা 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 জনসমুদ্র, মানে অনেক কিছু লিখে তাকে ইয়ে করছেন ওনাকে। আসলে এটা ওনার প্রাপ্য ছিল। অবশ্যই উনি মাথা নত করেননি, উনি সবসময়ের জন্য প্রতিবাদ করে গেছে। উনাকে কেউ কিনতে পারেনি। আপনি খেয়াল করে দেখবেন অনেকে পালাই গেছে, অনেকে পালিয়ে গিয়েছে, সব দেশ ছেড়ে পালায়, এবং উনি কিন্তু ওই জিনিসটা বলেনি। উনি সবসময় বলেছে আমার জন্মই একটাই, আমার দেশে একটাই। আজকে তাকে নিয়ে কিন্তু এই জিনিসগুলো আমরা আলোচনা করছি। বেঁচে থাকাকালীন তাকে যখন জেল জুলুম বাড়ি থেকে বের করে দেয়, এগুলো নিয়ে কিন্তু আমরা খুব বেশি কথা বলার সাহস পাইনি বা সামনে আসেনি। তার অফিসের সামনে যখন বালুর ট্রাক দেওয়া হয়েছে, আমরা কিন্তু এভাবে কথা বলার সুযোগ পাইনি বা আমরাও আসিনি। তো মানুষ আস্তে আস্তে গড়ে ওঠে। এই যে আজকে আমাদের একটা মমতাময়ী মা বলেন, গণতন্ত্রের মা বলেন, আপসের নেত্রী বলেন, দেশ নেত্রী, ওনাকে যে খাতে রাখবেন সেখানেই মানাবে। একেবারে তরল একদম, পদার্থ আমি বলবো, যে যে একদম, পাত্রে একদম। ঢালবে সেই পাত্রে। তার যে ভালোবাসা গুণা, তার যে ধৈর্য, তার যে চিন্তা, তার যে দার্শনিক ভাবনা, আজকে সহনশীলতা। আপনি কিন্তু সবকিছু নিয়ে আলোচনা করতে বাধ্য হচ্ছেন। কেন? ওটাই সফলতা ছিল তার। একেবারে উনি দেশের জন্য, মানুষের জন্য, সবার জন্য কি কি করে গেছে ভালো করে হিসাব করবেন। এখন দেখতে পাবেন যে আসলে আপনার হৃদয়ের মাঝে বেগম জিয়ার বসবাস। একেবারে গতকালকে আমি দেখছি একজন হিন্দু মহিলারা কিভাবে তাকে শ্রদ্ধা করেছে এবং এসে কান্নাকাটিও করছে যে এখন হারিয়ে গেল। ওটা মনে হয় অনেক হিট হয়েছে। ভদ্র মহিলা বলছেন এই যে হারিয়ে যাওয়া, আমরা সবাই এতিম হয়ে গেলাম, সেটা বলছে। বেগম জিয়ার কাছ থেকে শিখা হলো আগামীতে আপনি এখন কি করবেন। প্রজন্ম যে বেগম জিয়ার কাছ থেকে যে শিক্ষা নিয়ে আমরা যাচ্ছি, এইভাবে যদি দেশ চলতে পারে বা এই যেগুলো আমরা আলোচনা করছি এইভাবে যদি থাকে তাহলে ঠিক আছে। কিন্তু যেভাবে আমরা শুরু করি বা শ্রদ্ধা করি, হয়তো দুদিন পরে হয়তো আবার ভুলে যাব, আবার আমাদের কাজে ব্যস্ত হয়ে যাব। কিন্তু শ্রদ্ধার জায়গাটাকে ওইভাবে ধরে দেশ পরিচালনার যে দায়িত্বটার কথা বলছেন আপনি, এই জিনিসটা কিন্তু মারাত্মক একটা বিষয় ছিল। উনি দুইবার কিন্তু অন্যভাবে দেশ চালাইছিলেন। উনার দেখেন কোনো সম্পত্তি নাই, উনার কোনো কিছুই নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কিছুই নাই। এই যে অপপ্রচার প্রতিশোধমূলক যে আচরণগুলো করে গেছে এই ফ্যাসিস্টরা, এখান থেকে বেরিয়ে আসতে হবে দিঠিয়াপা, বুঝছেন? এইটা থেকে যদি না বেরিয়ে আসেন, আর আপনি যদি আমাদের মরহুমা বেগম খালেদা জিয়াকে যদি স্মরণ না করেন, তার চিন্তাকে, তার ধৈর্যকে, তার ক্যাপাসিটিকে, তাহলে ভুল করবেন যদি না ধরতে পারেন। দেশটাকে কিন্তু উনি যেভাবে বলে গেছে, আমার মনে হয় বিএনপি যদি ক্ষমতায় আসে, আমার মনে হয় যে ওই জিনিসটাকে ধরে নিয়েই পথ চলাটা ঠিক হবে। কারণ বেগম জিয়ার এমন এমন কিছু কার্যক্রম আছে যেগুলো আপনার সাথে একটা হিস্ট্রি নিয়ে আলাপ করলে আপনার গোটা সময়টাই পার হয়ে যাবে। সামহাও বাড়ি থেকে বের করে দেওয়া, একটা বাসা আপনার 40 বছর ধরে একজন সংসার, যেখানে তার সব কিছু এক কাপড়ে বের করে দিলেন, এটার যদি একটা গল্প হয়, এটা নিয়ে যদি একটা আলোচনা হয়, এই দিনকে আপনি পাবেন, সারা দিন পার হয়ে যাবে। তো আসুন শ্রদ্ধা করে তাকে স্মরণ করছি। এনটিভিকে খুবই ধন্যবাদ যে এত সুন্দর চমৎকার যে তাকে নিয়ে আমাদেরকে ডেকে আলোচনা করছেন। জেনারেশনকে জানতে হবে বেগম জিয়া কী ছিল। আমরা সবচেয়ে বেশি ভাগ্যবান, আমরা পেয়েছি স্বাধীনতার ঘোষককে, আমরা পেয়েছি আপসের নেত্রীকে, আমরা পেতে যাচ্ছি তারুণের অহংকারকে, তারেক রহমানকে, যে এখন বর্তমান ভারপ্রাপ্ত। তা আমাদের মতো অহংকার করার মতো কিন্তু আমরা কিন্তু অহংকারের জাতি। আমি মনে করি আমি 1978-এ আমি শ্রদ্ধেয় ইয়েকে পেয়েছি, জিয়াউর রহমানকে পেয়েছি রাজশাহীতে, সেই আপনার পুলিশ একাডেমিতে। আমি বেগম জিয়াকে পেয়েছি, আমি আমার তারুণ্যের অহংকারকে পাচ্ছি। তো এটা আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার। তবে দেশ পরিচালনার বিষয়ে যে জিনিসগুলো উনি পছন্দ করতো এবং দেশের জন্য করে গেছে, এই আপসীর নেত্রী হিসাবে যে উনি মানে খ্যাতি লাভ করছেন, এই লাভটা যাতে বিএনপি ধরে রাখে, এটা আমার একটা অনুরোধ এই আজকের এই স্মরণ সভায়। অবশ্যই, এবং আমরা আশাবাদী, কারণ তিনি তার যোগ্য প্রতিনিধিকে রেখে গিয়েছেন। হ্যাঁ, অবশ্যই আমাদের দেখো, ওটাকে আমি দেখি, স্যালুট করছি। বাবু বললাম যে ওনাকে এবং- যখন এক কাপড়ে ঘর থেকে বের করে দিলেন ওনার বাসা থেকে, ওনার কিন্তু একটাই কথা ছিল, এটার বিচার আল্লাহ করবেন। এবং দেখো ওনার জীবদ্দশায় আল্লাহ কিন্তু বিচার দেখিয়ে দিয়েছেন। এটাই আসলে হয়। আসলে আমি যেটা বলছিলাম যে সারা যাকে ঘর বিশ্বই থেকে অবাক হয়ে
মানে ঘর থেকে বের করে দিয়েছেন, বা যারা বের করেছেন তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে মানুষ। সেটাই। হ্যাঁ, রিজা আপা, আমরা যারা শিল্পী, বয়োজ্যেষ্ঠরা সবসময় বলে না যে একজন ভালো শিল্পী হতে হলে প্রথমে একজন ভালো মানুষ হতে হবে। তো ওনার ক্ষেত্রে আমরা বলবো যে একজন ভালো রাজনীতিবিদ হতে হলে প্রথমে একজন ভালো মানুষ হতে হয়, এবং তিনি সেই ভালো মানুষের একজন প্রতীক ছিলেন, সহনশীলতার প্রতীক ছিলেন, ধৈর্যশীলতার প্রতীক ছিলেন। মানে কত প্রতিকূল পরিস্থিতির ভেতরেও তাকে আমরা দেখতাম যে ঠান্ডা মাথায় তিনি আসলে কিভাবে ওই জিনিসগুলোকে ট্যাকল করতেন। এবং প্রতিশোধ দেওয়ার কিছু টেকনিক ওনার কাছে আছে। 5ই আগস্টের পরে উনি কিন্তু ওনাদের নাম একবার উচ্চারণ করেননি, এটা একটা প্রতিশোধের টেকনিকটা তো ধৈর্য। আপনাকে নিয়ে আমি আলোচনা না করলে কিন্তু আপনি আসবেন না, অতএব আপনাকে নিয়ে গল্প করার কিছু প্রয়োজন মনে করেনি। ফ্যাসিস্ট সরকার তাকে এত অত্যাচার, জেল জুলুম, 25 মাস জেলে ছিল, এই হত্যা মামলা সেত্যা মামলা কত কি যে না সাজিয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে একটা কথা বলেনি। যতদিন বেঁচে ছিলেন মানে 4 ভাগের 3 ভাগই সে কষ্টই পেয়ে গেছেন। তারপরও কষ্ট পেয়ে গেছেন। কথা বলি আপনাকে, হায়াত মউত আল্লাহর হাতে, এটা অবশ্যই আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, কিন্তু মানুষের যে চেষ্টা, বাঁচার চেষ্টা, বেঁচে থাকার চেষ্টার জন্য কিন্তু আল্লাহ বলেছে চেষ্টা করতে হবে। এই যে তাকে জেলে নিয়ে গেলেন, আপনি নিয়ে গেলেন, এই যে তার লাইফটা কি করে দিলেন দেখেন। উনি কিন্তু একজন ডাক্তার বলছে, উনি যদি এই জেলখানাতে 25 মাস না থাকতো তাহলে কিন্তু ওনার জীবনে আরো হয়তো কয়েকটা বছর পেত। তারপরে মনে করেন ওনাকে যদি বিদেশে চিকিৎসার জন্য দিতেন, তো মানুষ এত হিংসুটে হয় বা মানুষ এত প্রতিশোধমূলক ব্যবহার করতে পারে একজন রাজনীতির একটা ক্ষমতার জন্য, এই জিনিসটা খুব ঘৃণাতর ঘটনা দিঠি আপা। দেখো দিঠি, আমরা আজকে সে ধরনের নেতিবাচক কোনো মানে বিষয়ের দিকে এ কারণে যেতে যাচ্ছি না, কারণ আমরা দেশনেত্রীকেই আমরা দেখেছি যে তিনি কিন্তু প্রতিকূল অবস্থার মাঝেও নিজেকে সব সময় আমি বলবো যে একটা পজিটিভ ভাবে রেখে কিভাবে পথ চলা যায় সেই বিষয়গুলো তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। আমি সেই কথাটাই বলতেছি যে আপনি যখন দেশের প্রধান হয়ে যখন আরেকজন কাছে প্রতিশোধমূলক ব্যবহার করবেন বা আচরণ করবেন, এই টাইপের কাজগুলো আমাদেরকে জেনারেশনকে এবং আগামী যারা কাজ করছে তাদেরকে, বিএনপিকে বুঝতে হবে কিন্তু অবশ্যই, কারণ ক্ষমতা আপনাকে দায়িত্ব মনে করতে হবে, ক্ষমতা না। আপনাকে ক্ষমতাকে যখন ক্ষমতা মনে করছেন তারা পালায় গেছে, দেখেন পালাতে বাধ্য হয়েছে। এটা আমাদের জন্য কিন্তু অনেক ডিসক্রেডিট, দেশ থেকে প্রধানমন্ত্রী পালায়। এই জিনিসগুলো যাতে কোনো ক্রমে দেশের মধ্যে না থাকে, আমার একটা অনুরোধ। আজকে এই শ্রদ্ধাভরে আমাদের মাকে বলেন, গণতন্ত্রের মাকে বলেন, আপসের নেতৃত্ব বলেন, যে যেভাবে বলেন, এই যে টেলিভিশনকে বন্ধ করে দেওয়া বা টেলিভিশন দিতে দালালি ছিল, একতরফা দালালি করছে, এটা ছাড়া হতো না, অমুক সমক হ্যান, এই যে ক্ষমতা অপব্যবহার করছে, এরা দায়িত্ব কেউ পালন করেনি। যেখানে জবাবদিহিতা এবং আইনের শাসন থাকবে, এটাই কিন্তু চাইতেন সবসময়ের জন্য আমাদের দেশনেত্রী, যে জবাবদিহিতা থাকতে হবে, আইনের শাসন থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই জিনিসগুলো পাবেন। কিন্তু আমাদের ছিল না। এই 15 বছর মনে করেন খালি খাই লাই ঝাই। আমি বলবো যে এটাই তার রাজনীতির সবচেয়ে মূল বৈশিষ্ট্য ছিল, যে আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন তিনি। তবে একজন, আমার বাবা যেহেতু একজন শিল্পী, তার ঘরে আমিও একজন শিল্পী, আপনারা দুজন আছেন শিল্পী, আমার কাছে ওনার এই বিষয়টা আমাকে অনেক বেশি আপ্লুত করতো। ওনার ভেতরে একটা শিল্পী মন ছিল। আপনার বাবাকে নিয়ে, আপনার বাবা, আমরা সবাই ওনার সাথে যেভাবে গল্পগুনা করেছি, আপনারা একদিন ডাকেন, আমরা ওই গল্পগুনা বলবো। কারণ আপনার আব্বাকে প্রচন্ড ভালোবাসতেন এবং আমাদেরকে বলতেন, এই যে তোমাদের অভিভাবক দিলাম, বুঝছো, তোমাদের অভিভাবককে কথা শুনে চলবা। আমার খুব মনে পড়ে বাবু, আমরা ওনাকে না কাজ করছি, আপনার আব্বাকে নিয়ে অনেক কাজ দেখি, আমার খুব মনে পড়ে। আমি মানে যখন আমি গান গেয়েছি স্টেজ দূরে থেকে তাকে দেখেছি ওনাকে, বাট ভাইয়ের সাথে, গাজী ভাইয়ের সাথে প্রথম ওনার অফিসে যাই, ওনার সাথে ফুল নিয়ে গেছিলাম, প্রথম দেখা, কথাবার্তা, আমি ছবিটা দেখেছি। হ্যাঁ, তো ভাই বের হয়ে আমাকে বললে, রিজা কেমন লাগলো তোমার? আমি বললাম যে কি বাবু, আমি বলেছিলাম, আমার মুখ দিয়ে এই কথাটাই বেরোছিল যে ওই চেয়ারটা ওনার জন্য আল্লাহ তৈরি করেছেন, ওই চেয়ারটাতে ওনাকেই মানায়, ওনার জন্য আল্লাহ তৈরি করেছেন। আমি যে কথাটা আসলে বলতে চাচ্ছিলাম যে উনি একজন রাজনীতিবিদ অবশ্যই, একজন মা তো অবশ্যই, কিন্তু তার ভেতরে একটা শিল্পী মনা ছিলেন প্রচন্ড। এবং রিজাপা, আপনারাও নিশ্চয়ই মনে আছে যে মানে যখন উনি রাজনীতির ভারে খুব ভারাক্রান্ত হয়ে যেতেন, আপনাকে দেখলে কিন্তু বলতো যে রিজা দুইটা গান গেয়ে। আমরা বেশ কয়েকবার জাসাস থেকে ওনার সাথে মিটিং করেছি, তখন সবাই এত কথা বলতো, যখন আমাকে কিছু বলতে তখন কি বলতে পাবো জানিস, বলতো যে আচ্ছা রিজা তুমি 2 লাইন গান শোনাও। টায়ার্ড হয়ে গেছে এত কথা শুনতে 2 লাইন। আমি প্রায় তখন ওই গান শোনাতাম, বাবু
তোর মনে আছে কিনা ওই যে মা গো ভাবনা কেন। অবশ্যই। রুনা আপার। আমি আপনারা যদি বাবার কথা বলছিলেন, গাজী মাজহারুল আনোয়ার সঙ্গীত ব্যক্তিত্ব, তো তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং সাংস্কৃতিক আমাদের ম্যাডাম জিয়ার সাথে ওনার উপদেষ্টা বেশ ছিলেন। একটা আমি বলবো যে হৃদয়পূর্ণ সম্পর্ক ছিল এবং বাবার সাথে তিনি সবসময় গল্প করতেন এবং বাবার মেয়ে হওয়ার বদলতে আসলে আমারও বেশ কয়েকবার ওনার সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছে। বিএনপির আমি বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সাংস্কৃতিক সংগঠন যেটা জাসাস, সেখানেও অনেকবার কাজ করার সুযোগ হয়েছে, সেই সুবাদে ওনার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে। উনি সঙ্গীতকে যে কি প্রচণ্ড ভালোবাসতেন এবং আমার খুব অবাক লাগতো, উনি ওনার বাবাকে ডেকে মাঝে মাঝে বলতেন যে আপনার ওই গানটা আমার খুব পছন্দ, এই গানটা আমার খুব পছন্দ। আমি অবাক হতাম, বাসায় গিয়ে বাবাকে জিজ্ঞেস করতাম, বাবা উনি কিভাবে জানে এই গানটা তোমার লেখা? তার মানে উনি খুব গান শত গান ব্যস্ততার মাঝে উনি নাকি মানে রাত জেগে জেগে যে আমাদের টেলিভিশনগুলোতে যে গানের অনুষ্ঠানগুলো আসে ওগুলো উনি দেখতেন। তো সেখান থেকে আপনার মনে আছে কিনা আমি জানি না, আমরা মনে হয় ম্যাডামকে বাসা থেকে যখন যখন অফিস থেকে ওই আন্দোলনের শেষে বাসায় আসলো, তখন মির্জা আব্বাস এবং ওদিক থেকে ভাই দাঁড়াইছিল তাবিদ আওয়াল। তো আমি বলে ম্যাডামকে নিয়ে আসলাম, নিয়ে এসে সেই পল্টন অফিসের সামনে চেয়ারে বসালাম, আপনি গান গাইছিলেন মনে আছে তখন। আমার। হ্যাঁ, না আমাকে বলেছিল কারা কারা গান গাবে, তখন আমি আপনাদের সবার নাম গুনে দিয়েছিলাম। তো উনি আসলে না খুব খোঁজ খবর নিত, আসিফের কথা বলতো, আচ্ছা তুমি আসিফকে যে উপরিয়া করলা, তারপর আসিফের গান কই, আসিফ কোথায়, সব সময়ের জন্য জিজ্ঞেস করতো। এবারও যে আমরা আন্দোলনে আমরা যে গানগুনা করছি, আমাদের যে নতুন শিল্পীটা আসছে মৌসুমী, যে দেশটা তোমার ভাবে নাকি, মেয়েটা অদ্ভুত গেছে, শোনো তোমাদের সাথে আমার কথা বলতে হবে, তোমরা কিন্তু আসবা। তো অসুস্থতা হওয়ার জন্য আমাদের দেখা করাটা হয়নি, কিন্তু উনি আমাদের খোঁজ খবর এবং আমরা যে আন্দোলনে কিভাবে কি করেছি, এই যে 40টা গান করেছি, আমরা আন্দোলনের রাস্তাঘাটে ছিলাম। এই কিছুদিন আগেই বলছে যে ইথুন বাবুরা অনেক কাজ করেছে, ওদেরকে দেখে রাখতে হবে। এই যে একটা মায়ের একটা মানে এই যে মানে আমার তখন খুব কষ্ট হয় যে এবং দলের প্রতিটি কাজই কিন্তু ওনার knowledge-এ knowledge থাকতেন। ছিল। একদম উনি আবার উনি টেলিভিশন সবকিছু চালিয়ে জানতেন। বাসায় সব গানগুলো মানে আমাদের আমরা যেমন আপনি যে গানটির কথা বলেন, দেশটা তোর তোমার বাপের বাপের নাকি, নাকি। তো উনি এই সম্পর্কে অবগত যে এটা কার সৃষ্টি বা কার কার সৃষ্টি। কি, মানে সব না, দলের ওটার জন্য প্রতিটি বলছি যে বিষয় আমাদের ওনার সাথে একটা- দেখা করতে চাইছিলেন, কারণ ওই অসুস্থতার জন্য হয়তো তারপর একটু দেশের বাইরে গেল, আমাদের দেখা করাটা হলো না। এবং আমার সাথে জাহিদ ভাইয়েরও কথা হয়েছিল, সবুজ ভাইয়েরও কথা হয়েছিল। সবুজ ভাই বলছে রেডি থাকেন, আপনাদের ম্যাডাম ডাকবে। ম্যাডাম সবুজ ভাইকে বলতো যে ইথুন বাবুদের সাথে কথা বলতে হবে, এই ছেলেগুলো এত চমৎকারভাবে আন্দোলন করছে, এত সুন্দরভাবে গান লিখেছে। মানে আমরা তো আবার মনে করেন ওখানে ধর্মবিরোধ করি না, আমরা হিন্দু মুসলিম ধর্ম, খ্রিস্টান বৌদ্ধ খ্রিস্টান সব নিয়ে কাজ করেছি, কিন্তু আমরা একসাথে রেলতে কাজ করতাম। তো এই জিনিসগুলো এখন আর আমাদের বলার কেউ থাকবে না, বা ওইভাবে চিন্তা করবে কিনা জানি না, কারণ উনি যে শিল্পীদেরকে সম্মান দিয়ে গেছে, এটা আর কার কাছ থেকে পাবো কিনা। তবে আমার একটু ছোট্ট করে বলতে হবে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কিন্তু আমাদেরকে এই আন্দোলনে যেভাবে আমাদেরকে উনি আঁকড়ে ধরে রাখছিলেন এবং যে ইনস্ট্রাকশন দিয়ে আমাদেরকে কাজ করেছেন, ওনার কাছেও কিন্তু উনিও অনেক সাংস্কৃতিক মনা। উনি আমাদেরকে অবশ্যই। আজকে তাই যেটা অনেক হয়েছে এবং সাংস্কৃতিক মনা। আমরা যতটুকু আন্দোলনের সফলতা পেয়েছি, একজন ব্যক্তি 17 বছর টেলিফোনে গোটা দলটাকে ধরে রেখেছিল, অবশ্যই দলটাকে ভাঙতে দেয়নি। অবশ্যই তো এইগুলাও আমাদেরকে একটু চিন্তা করতে হবে আমাদের দলের নেতা কর্মীদেরকে, যে যদি নেতাকে ফলো করে কিছু ভালো কিছু করা যায়, চিন্তা করতে হবে। আমি আপনাকে প্রথমেই বললাম যে প্রথমে চিন্তা করতে হবে যে আইনের শাসন আর অবশ্যই। জবাবদিহিতা। অবশ্যই, আপনি কারণ- জবাবদিহিতা থাকলেই আপনি ওখানে পরিষ্কার মেঘের মধ্যে থেকে সুন্দর সূর্য দেখতে হবে। তা তো অবশ্যই। আর যেটা আসলে আমি বলছিলাম যে ওনার আদর্শ আসলে আমি বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকেই শহীদ জিয়াউর রহমানের আদর্শ কিংবা বেগম খালেদা জিয়ার আদর্শকেই আসলে হৃদয়ে লালন করে এবং ওনারা যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, ওনারা যেই আদর্শ রেখে গিয়েছেন, আমরা তো অবশ্যই আশা করব যে ওনার অনুসারী যারা আছেন তারা প্রত্যেকেই সেই পথে চলবে এবং সেই পথে যদি আমরা সঠিকভাবে চলতে পারি, অবশ্যই দেশকে, আমাদের এই বাংলাদেশকে ইনশাআল্লাহ। আমরা হয়তো আরো অনেক ধাপ এগিয়ে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সামনে দেখতে পারবো। এই ধরনের একটা প্রত্যাশা অবশ্যই আমাদের আছে। দেখেন, আদর্শকে ধারণ করতে হবে। উনি কিন্তু আমাদের দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং গোটা অবশ্যই। বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী মহিলা। তো উনার কাছ এবং থেকে জনগণের দ্বারা নির্বাচিত আপনি তিনবারের খেয়াল করে প্রধানমন্ত্রী। দেখবেন একটা জিনিস, যে দেখেন 81-এ যখন উনি শাহাদাত বরণ করলেন আমাদের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট। জিয়া রহমান, তারপরে কিন্তু উনাকে আমরা জাসাসে কিন্তু বাসা থেকে বের করে নিয়ে আসছি যে আপনাকে কাজ করতে হবে ম্যাডাম। সেটাই, উনি সেটাই কিন্তু আমি রাস্তায় আসছে।
উনি এসে বুঝছেন, বুঝার পর যখন জনমনে বুঝতে পারতেছে যে আমাকে লাগবে, উনি কিন্তু চলে আসছে। উনি হাল ধরে নিলেন, কারণ উনি বুঝতে পারছিলেন যে এখন দেশের ওনাকে হাল ধরতে প্রয়োজন, হলে হ্যাঁ, কিন্তু উনি তাকে কিন্তু ধরতে আসতেই চেয়েছিলেন না, জানেন, এটা সবচেয়ে যে আমরা জাসাজকে কত বলছি যে ম্যাডাম আসতে হবে, ম্যাডাম আসতে হবে, ম্যাডাম আসতে হবে, তো তারপর কিন্তু উনি ঢুকে পড়ছে, এই যে চিন্তা করছে দেশ নিয়ে, এই যে গার্মেন্টস বলেন এবং বলেন সব সব সেক্টরের সেক্টরে, ব্যাপারগুলো দেখেন, প্রত্যেকটা সেক্টরে। আপনি দেখেন সব জায়গাতে কিন্তু উনার হাতেই ওপেনিং। অবশ্যই। উনি এসে 1991-এ যখন আর এক পক্ষ মনে করছিল ওরা জিতবে, কিন্তু আমাদের ম্যাডাম মনে করছে চলো না আমরা সবাই মিলে কাজ করি, হার জিত তো উনার কাছে আছে, যে ভোট দিবে সেই হবে আমাকে। বিএনপি কোনোদিন ভাবছিল না যে 91-এ আমরা আসবো, জনগণ চেয়েছে, এটাই ভালো, জনগণ চেয়েছে, সেটাই। এটাই ভালোবাসা। এবং প্রতিটা বিষয়ের প্রতি উনি না খুব পুঙ্খানুপুঙ্খরূপে চিন্তা করতেন। আমার কাছে মনে, আমি একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, যেমন বাবা একটি গান লিখেছিলেন এবং সেই গানটি দেশনেত্রীকে নিয়ে আমার গাওয়ার সুযোগ হয়েছিল। তো যখন গানটি লিখেছেন তখন বাংলাদেশের জনগণের সংখ্যা ছিল 13 কোটি। তো গানটি ছিল এমন যে 13 কোটি মানুষের দরদিয়া তুমি ছোট বলো সকলের মরমিয়া। তো পরবর্তীতে এই গানটা আমি ওনার সামনেই আসলে পরিবেশন করবার একটা সুযোগ আমার হয়েছিল। তো তার পরবর্তীতে তার 3 বছর না 4 বছর পরে যখন আরও একটা বড় অনুষ্ঠান হচ্ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সেখানে আপনি বিশ্বাস করেন আমিও অবাক হয়েছি। বাবাকে দেখিয়ে তিনি জিজ্ঞেস করলেন যে আপনার মেয়েটাকে এনেছেন আজকে, ওই গানটা ওকে গেতে বলবেন, তবে এখন কিন্তু 13 কোটি মানুষ না, এখন কিন্তু 16 কোটি মানুষ, আচ্ছা, মানে ওকে ওভাবে বলবেন জিনিসগুলো। মানে এই যে ছোটখাটো বিষয়গুলোর প্রতি নজর দেওয়া এবং সেগুলোকে স্মরণ রাখা, মানে এটা আসলেই মানে অভিভূত হওয়ার মতো। আমার আরেকটা একটা জিনিস জিনিস। খুব মনে পড়ে দিঠি, প্রতি রোজাতে অফিসে, বিএনপি অফিসে ম্যাডাম তারাবি পড়তেন, তা আমি 2 বছর পড়েছি আর কি ওনার সাথে। এটাও খুব আমার মানে খুবই মনে পড়ে আর কি আমার। উনি যে আসতেন, তারাবি অনেক লম্বা তারাবি নামাজ পড়ে সবাইকে কুশলাদি জিজ্ঞেস করা, সবার সাথে কথা বলা, মানে এই জিনিসগুলো আমি ভুলতে পারছি না আর কি। একেবারে মানে ভুলতে আমরা পারছি আসলে না, প্রত্যেকে মানে ইংরেজিতে একটি কথা আছে, যদিও বলে যে টাইম ফ্লাইজ, টাইম সবকিছুকে হিল করে দেয়, কিংবা মানে সময় কারোর জন্য বসে থাকে না, বা মানে এই ধরনের উনি খুব খুশি জিনিসগুলো। হতেন যে আমি হ্যাঁ, কিন্তু তারাবি তারপরেও পড়তাম ওনার সাথে গিয়ে, খুব খুশি হতেন। আমরা হয়তো মুভ অন করি ঠিকই, কিন্তু ভেতরে যে কষ্টটা, ভেতরে যে সেটা তো ব্যথাটা, সেটা কোনোদিনই কিন্তু থাকে, কষ্ট সেটা তো কিন্তু রয়ে যাবে। হ্যাঁ। না, যেমন আপনার সাথে আজকে আমরা যে অনুষ্ঠানটা করছি, যখন আমি দেখব অনেক কিছু বলার ছিল হয়তো বলতে পারি, বলতে পারছি না। যে আমি হ্যাঁ। আপনার কথা শুনছি, অনেক কিছু চিন্তার মধ্যে আসছে, এই ছিল, এই করছি, তা আপনি তো সেটাই। আমাদের সাথে অনেকবার ছিলেন, ওই তো ছিলই আমাদের সাথে। এই যে কাজগুনা, উনি যে ভালোবাসাগুনা, ওনার কাছে গেলে যে মানুষ কেউ ফিরে আসতো না, সাজেশন দিতে আছে এই কাজটা, অমুক জন দোষ করছে, উনি তাই দেখো তো কি হয়েছে, তাকে কিন্তু পানিশমেন্ট করছে। মানে ওনার কিছু কিছু বিষয়গুলো আমাদের খুব মনে পড়ে, এবং উনি যখন আমাদেরকে নিয়ে গল্পে বসতো বা আমাদের কথা বলতো, এই জিনিসগুলো এখন আর কেউ বলবে না। সেটাই। তা আমরা কিন্তু আবারও আমাদের দেশনেত্রীকে নিয়ে আলোচনায় ফিরে যাব। তো উনি যখন বন্যা কবলিত বা এই যেতে গেছে, দেখেন ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে উনি কিন্তু অনেক, মানে উনার মধ্যে গেলে, মানে উনার কাছে গেলে যে একজন একটা বাচ্চা মেয়ে হাত দিচ্ছে, এই যে সেদিনকে মারা গেছে ওর ছাত্র দলের, মুখে ওর হাতটা নিয়ে মুখে রাখতে, এই যে মায়ের মমতা, এই যে ভালোবাসাগুলো, ছোট ছোট বিষয়গুলো সেটাই। এখন আপনাদের টেলিভিশনগুলোয় সব কিছু দেখাচ্ছে। এটা খুব ভালো লাগছে যে উনার যে যারা বন্ধ করে দিচ্ছিল 16-17 বছর কোনো কিছু দেখানো যেত না, মুখ খুলে কথা বলা যেত না, এই যে এখন বর্তমান টেলিভিশনগুলো উন্মুক্ত। আমি অবশ্যই ইনাদের প্রতি আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করব। বর্তমান যে অন্তরীণ সরকার আছে, বিশেষ করে ডক্টর ইউনূস এবং তিন বাহিনীর প্রধানের কাছেও আমরা কৃতজ্ঞতা। তারা যে আইন শৃঙ্খলা ভাবে কত সুন্দরভাবে তার যে আজকে দাফন সম্পন্ন করল, অবশ্যই এটার প্রতি এটা তাদের প্রতি হ্যাঁ, আমাদের আমি অবশ্যই স্যালুট ছাড়া বর্তমান তাদের প্রতি অন্তর্বর্তী আমাদের সরকারের salute। প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা পোষণ এই কারণে এটা- করব যে হাইয়েস্ট স্টেট অনার বলতে যেটা বোঝায়, মানে যার- সর্বোচ্চ এরপরে আর সম্মান, কিছু নেই। সর্বোচ্চ এটা। এর উপরে আর কিছু আর হতে কিছু পারে তবে না। এখানে আর একটু ছোট্ট অবশ্যই। করে কথা বলতে পারবো দেশি আপা, আপনি শুনলে খুশি হবেন। এটার কারণটা হচ্ছে যে দেখেন, আমরা যখন সংসদে ছিলাম, আমাদের মা জননী, আমাদের গণতন্ত্রের মা কিন্তু কথা বলেছিল ডক্টর ইউনূসকে নিয়ে, উনি যখন নোবেল পান, যখন আপনার গ্রামীণ ব্যাংক বন্ধ হয়ে যায়, ওটা নিয়ে কিন্তু প্রোটেস্ট করেছিল এই আমাদের বেগম জিয়া, অবশ্যই। এবং সংসদে খুব কড়া ভাষায় কথা বলছিল। সেটাই। এবং ওনাকে যে উনি যে পেয়েছিলেন, ওনার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ পর্যন্ত দিয়েছিলেন, অভিনন্দন জানাইছিলেন।
কিন্তু ফ্যাসিস্টরা এসে এগুলাকে সব গলা চিপে ধরেছিল। অবশ্যই। তো আজকে ডক্টর ইউনূস সাহেব যেটা করেছেন সেটা আমি তাকে স্যালুট দেওয়া ছাড়া কোনো ইয়ে না। Hats off to him. হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূস এবং এই সরকার এবং 3 বাহিনীর প্রধানকে স্যালুট সত্যি মানে জানাচ্ছি। একজন এদেশের নাগরিক যেটা হিসেবে করেছেন, আমার শ্রদ্ধায় নত হয়ে গেছে মাথা, যে উনি দেশনেত্রীকে যে আপনি সম্মানটুকু আপনি দিলেন। তো যেতে পারেননি যেহেতু আপনি, কারণ এই ভিড়ের মধ্যে আপনি যেতে পারতেন না, ও রাস্তা থেকে ঘুরে না, আমি গেছে। সেটাই বললাম, অনেকে হয়তো শারীরিকভাবে সেখানে উপস্থিত থাকতে পারেনি, কিন্তু বাসায় ঘরে বসে বসে হলো বা সবাই। যেখানে যার যার অবস্থানে আর্মিদের থেকে। যে সহযোগিতা, একজন বৃদ্ধ লোক যখন অসুস্থ হয়ে গেছে তাকে পানির জন্য ছুটছে ওনার হাতে করে নিয়ে, একজন পাচির দিয়ে নামবে ওই পারে প্রবলেম চলছে, ওনার ঘাড়ে পা দিয়ে, দেখবেন টেলিভিশনে সব জায়গাতে দেখেন। দেখেছি। এই যে ভালোবাসা কোনো জড়ো হচ্ছে না, এটা 17 বছর ছিল না। অবশ্যই। এই যে মানুষ চলে আসছে মনে করেন সমুদ্রের মতো। আরে বাবা, আমি এটা তো মানে আমরা ইতিহাস ছিলাম তো, আমরা সৃষ্টি ছিলাম, করেছে। আমাদের চোখ দিয়ে না কানতে হয়নি, অটোমেটিক পানি পড়ছে। অটোমেটিক। এই যে লক্ষ বাংলাদেশের লক্ষ ইতিহাসে লোকরা কানতে হয়নি, অটোমেটিক পানি পড়ছে। এবং আমার মনে হয় যে বাংলাদেশের প্রতিটা মানুষ কালকে টেলিভিশন চ্যানেলের সামনে বসা ছিল। একদম যেমন আমি প্রথম একটা থেকে সেকেন্ডের শেষ জন্য পর্যন্ত। উঠতে পারিনি। কেউ উঠতে পারেনি, মানে নাওয়া খাওয়া ভুলে, নাওয়া খাওয়া সবকিছু ভুলে। ভুলে শুধুমাত্র এই যে দৃশ্য আমরা যেটা দেখলাম, সেটা তো আসলে ইতিহাস সেটা সৃষ্টি তো করার হবে মতো, মানে আমাদের, বলে না যে হ্যাঁ। এক্সাম্পল সেট করা বা হিস্ট্রি ক্রিয়েট করা, আসলে সেটাই হয়েছে। আর আমাদের দেশনেত্রীর আরেকটা আমার কাছে মনে হয় যে, যেটা আমার কাছে মনে হতো, উনি কখনো হিংসাত্মক রাজনীতির না। পক্ষে ছিলেন না। উনি সবসময় চাইতেন যে বিরোধী দল হোক বা দেশের সবাইকে নিয়ে উনি একসাথে কাজ করতে চেয়েছিলেন, যেটা আমরা উনি ঐক্যের কথাটাই বলেছেন। ঐক্যটা আমরা 90-এর গণ অভ্যুত্থানের সময় দেখেছি না, যে উনি কিন্তু অন্যান্য দলের সাথে একসাথে সম্পৃক্ত হয়ে উনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। মানে উনি চেয়েছেন যে সবাই আসুক, কারণ উনি এই আদর্শে বিশ্বাসী ছিলেন যে সবে মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ, এবং প্রত্যেকের সমন্বয় আসলে একটা কাজ সফলতা পেতে পারে, এই আদর্শেও তিনি বিশ্বাসী ছিলেন। এই জিনিসগুলো আসলে সবসময় দেখতাম আমরা। দেখেন, তার শহীদ মাঝে। প্রেসিডেন্ট জিয়া রহমানকে নিয়ে যখন 3.5 বছরের চিন্তা করছেন বেগম জিয়া, যে আমাকে ধরতে হবে, ওই জিনিসগুলোকে কিন্তু ফলো করে আসছিলেন। একদম। দেখেন, মানুষের মধ্যে কিন্তু ওইভাবেই ঢুকছে, এবং আপনি চিন্তা করতে পারবেন না যে তার জনপ্রিয়তা কোথায়। আজকে বুঝলেন, দল মত নির্বিশেষে মানুষ চলে আসছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কে নাই। জানাজা কারা ধরলো আপনি তো দেখলেন, আহাজারি এসে ধরতেছে, মাহমুদুল সাহেব ধরতেছে, এরা খাটিয়া নিতেছে। এবং আরেকটা বিষয় আসলে না বললে নয়, আমি তার যোগ্য প্রতিনিধি শ্রদ্ধেয় তারেক জিয়া, ওনার কথা বলছিলাম, এবং উনি কালকে জানাজার সময় যে বক্তব্যটুকু রাখলেন, এটা মানে আমি এতে করে আপনার কাছে এটা নিয়ে আসতাম আমি, যে দেখেন এটাই হচ্ছে শিক্ষা, এটাই হচ্ছে 17 বছর যে উনি পারিবারিক শিক্ষা, পারিবারিক 17 বছর যে উনি ইংল্যান্ডে ছিলেন, লন্ডনে ছিলেন, এই যে ওদের রাজনীতিটা কি, ওরা ছোট কথাতে অনেক বড় ইয়ে করে। অবশ্যই দুইটা কথাই বলছে মা, এটা একটু ইসলামের রাখা আছে, ইসলামে বলা আছে যে এটা করতে হবে, এর বেশি বাইরে যায় না। এর বেশের বাইরে উনি যাননি, এবং অনেকে কোনো রাজনৈতিক বক্তব্য নয়। ফেসবুকে অনেকে সুন্দর এই কথাগুলোর স্ট্যাটাস দিচ্ছে, কিন্তু অনেক সুন্দরভাবে অনেক বড় বড় করে লিখতেছে। তো এখান থেকে যে শিখছি আমরা, এই যে জেনারেশন জানবে, এই যে আগের ইয়েগুলো বুঝবে। তো আমার কাছে মনে হয় কি, সবাই ভুল কিন্তু মানুষের হবে, দিচ্ছি আপা, এটা কিন্তু আপনারও হবে, আমারও হবে। অবশ্যই সবারই হয়। সংশোধনের জন্য যে থাকবে, সে যাতে আক্রমণাত্মক সংশোধন না করে, সেই সংশোধনটা সুন্দরভাবে বুঝায় করতে হবে, তাহলে কিন্তু আপনার এগিয়ে যাবে। দেখেন, উনি কিন্তু বকাঝকা অন্যভাবে করতেন, এই তোমরা কিন্তু এটা করবে না, আমরা করতাম না, এই তোমরা এটা করতে হবে, আমরা কিন্তু করতাম। তো এই যে মানে উনি কিন্তু, এই যেটা আপনি একটু আগে বললেন যে হিংসা, ওনার মধ্যে ওই জিনিসটা ওই জিনিসগুলো ছিল না। তাহলে ওনার পাশে ফাতেমা আজকে 16 বছর থাকতো না। অবশ্যই। এবং আরেকটা বিষয় ছিল, মানে অনেকে আছে না যে চাটুকারিতা করে একটু যদি ম্যাডামের কাছাকাছি আসা যায়, ধরনের এই বিষয়গুলো উনি কিন্তু পছন্দ করতেন না, এবং উনি মুখের উপর বলে দিতেন যে তেল বন্ধ করো, হ্যাঁ হ্যাঁ, মানে স্ট্রেট নতুন কথা, কিছু হ্যাঁ, করো, পিছনেও না, ভালো সামনে কিছু সামনে করো। বলে দিতেন যে এই এগুলো জিনিসগুলো পছন্দ সামনে করেন না। না, উনি ওটা আমরা আমাদের সাথে তো অনেক বৈঠক করতো, গুলশানে বসে থাকলে আমাদের এদেরকে ডাকো, আপনার আব্বাও থাকতো, সবাই থাকতো, তো আমাদেরকে সবসময় এই কথা মনে বলতো। উনি তেলটা আসলে পছন্দ করতো না, ওই তেলটা পছন্দ করতো মনে হলো তখন তেলের দাম ঠিক ছিল, এখন তেলের দাম বেড়ে যাওয়ার পিছনে কারণ ওইটাই, যে এখন মানুষ তেল দিচ্ছে ড্রামকে ড্রাম, ওই তেলের দাম বেড়ে যাচ্ছে, জি, তো এখানে কষ্ট পাচ্ছে গরিবরা। জি। তো এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনি দেখেন ভালো করে, বেগম জিয়াকে যদি আপনি একটু ফলো করেন, ওনার খালি চলাটাকে ফলো করেন, ওনার কিছু নাই না, উনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কাজগুলো করতে পছন্দ করতেন বা করে গিয়েছেন, সেই জিনিসগুলো ধারাবাহিকতা তিনিও বজায় রেখেছেন। যেমন বাবাদের কাছে গল্প শুনেছি যে তৎকালীন সময় যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন অ্যাজ এ প্রেসিডেন্ট, তখন সারা বাংলাদেশ ঘুরে ঘুরে
বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, 1 দশকের বাংলাদেশ, 2 দশকের বাংলাদেশ। এবং পরবর্তীতে যখন ম্যাডাম জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরে, তিনি বাবাকে ডেকে বলেছিলেন যে ওই প্রোগ্রামগুলো আমরা আবারও করতে চাই। তো সেই ধারাবাহিকতায় তখন বাবারা বিভিন্ন জেলা অঞ্চল ঘুরে ঘুরে সেই গীতি নাট্য সেই অনুষ্ঠানগুলো করে আমরা করছিলাম একসাথে। পরবর্তীতে। এবং শহীদ জিয়া নতুন কুড়ির যেই শুভ সূচনাটা করেন, এবং আমরা দেখেছি যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট পতনের পরপরই আমাদের নতুন কুড়ির জিনিসটা আবার শুরু হয়। এটা আসলে আমাদের না, এটা দেশের 2005 একটা হয়েছিল, চাহিদা ছিল। নতুন করে 2005 হয়েছিল, তারপরে বন্ধ হয়ে গেছিল। মনে গেছে। আর 16 বছর আপনি তো বিচারক ছিলেন এবার। হ্যাঁ, 16-17 বছর কোনো মুখ দেখিনি। এবার বাবু বিগিনিং থেকেই ছিল, বাট আমার দুর্ভাগ্য আমি দেশের বিদেশে বাইরে ছিলেন, ছিলাম। আমারও দুর্ভাগ্য আমি ওই সময় দেশে হ্যাঁ, ছিলাম। আপনাদের আমরা সবাইকেই নক করছিলাম, আপনারা সবাই, তবে অনেকেই ছিল এবার কিন্তু অনেকভাবে। আপনি সৌভাগ্যবান, আপনি ছিলেন। আমি একটু করার চেষ্টা করছি, কারণ নতুন কুড়ি আমি অংশগ্রহণ করতে চেয়েছিলাম রাজশাহী থেকে, কিন্তু পারিনি, আমি চান্সই পাইনি। তো ওই নতুন কুড়িটা বুকের মধ্যে ধারণ করতাম, একেবারে যেটাকে নিয়ে গল্প করতেন আমাদের এই যে গণতন্ত্রের মা আফুসের নেত্রী বেগম জিয়া, তোমরা এই গানগুলো এইভাবে করবা, এটা এইভাবে করবা, এই কনসেপ্টটা জিয়া রহমানের ছিলেন, এইভাবে এটা করছে। তো এই যে গান বাজনাগুলো আমরা যেটা এখন বর্তমানে যেভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে আমাদেরকে এই ইনস্ট্রাকশনগুলো কিন্তু আমরা কাজ করছি। এবার যদি আমরা যেটা হয়ে গেল আপনারা তো ঠিক দুজনকে আমরা পাইনি নতুন করি, তো নতুন কুড়িটা ওইভাবে এটা তথ্য মন্ত্রণালয় করছে, কিন্তু তাদেরকে আমরা হেল্প করছি, যতটুকু সহযোগিতা করতে বলছে ততটুকু করছি। তখন উনি খুব খুশি হয়েছেন। এবার উনি দেখেছেন এটা, আচ্ছা। গোটা অনুষ্ঠানটা উনি বাসা বসে থেকে দেখেছেন, এবং আমরা বলতাম যে অমক অমক তিনি দেখবেন। তো উনি খুব খুশি হয়েছেন যে তোমরা এটাকে আরো একটু সামনে কিভাবে নেবে। এই ফেব্রুয়ারির পরে কিন্তু আমাদের নতুন করে নিয়ে বসার কথা, উনিও থাকবেন। তো যাই হোক, এটা ওনার স্মরণে এবার থেকে আবার হবে, কেন কিছু কথা বলে গেছে নতুন করে নিয়ে, বাচ্চাদের গানগুলো কীভাবে আসবে, বাচ্চারা অভিনয় কী করবে, বা ওটা ডিবেট করবে কী করে, এই জিনিসগুলো না এখন চিন্তা করলেই মনে হয় যে সামনে দাঁড়ায় আছে বেগম জিয়া। অবশ্যই। এবং আমার আরেকটা জিনিস মনে হয় যে এই যে মহারথী শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া, ওনার উপরে এখন বেশি বেশি করে আমার মনে হয় পাঠ্যপুস্তকে আসা উচিত, যাতে এখনকার, হ্যাঁ তাই না, মানে এখনকার জেনারেশনও জানুক যে দেশের প্রতি ওনাদের অবদানগুলো কি কি। আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ গতকালকে যেটা দেখিয়ে দিয়েছে, গোটা জেনারেশন না গোটা পৃথিবী দেখেছে যে একজনের জানাজাতে কিভাবে মানুষ ভালোবাসা প্রকাশ করে। তো এখান থেকে জেনারেশন কিন্তু এখন জানতে শুরু করছে, ছোট্ট বাচ্চাও বলবে কিন্তু বেগম জিয়া খালেদা জিয়া কে মা জানতে হবে। এবার আপনার কথাতে আছে যে পাঠ্যপুস্তকে ওনার সম্বন্ধে লেখা প্রয়োজন, কারণ আপসীন নেত্রী কেন হলেন, বাচ্চাদের গান বা আমাদের যে আমরা যেহেতু সংস্কৃতি নিয়ে সবসময় থাকি। একটা দেখেন চলচ্চিত্রকে কিন্তু উনি অন্যভাবে দেখতেন, সাপোর্ট দিতেন, অমক করতেন। গানে এই যে মনে করেন বেবি নাজনীনের গান ওনাদের সাথে আসতে, ও কি ও বন্ধু গাড়িয়াল বন্ধু ভাই, এই যে রংপুরের হাইয়া গাও, আমার খুব মনে পড়ে। উনি মারা গেছেন ফরিদা পারভিন আপা, বলছে তুমি কিন্তু ওই ইঞ্জিনিয়ারিং অনুষ্ঠানে ফরিদা পারভিনকে বলবে, উনি থাকবে, আর তোমরা ভুলে গেছো মল্লিকা দির নাম, এই গানটা গাবে। দেখেন, চিন্তা করে দেখেন, সে কিন্তু পছন্দ করতো, লালন পছন্দ করতো, উনি আধুনিক পছন্দ করতো, কে কি গান গাবে। যেমন আপনাকে বললো না যে আপনি 13 কোটি বলো না 16 কোটি বলো, তাহলে তার চিন্তা দেখেন। এইটাকে নিয়ে আমাদেরকে সবাইকে, মানে আমাদের বর্তমান যারা আমাদের সামনের যে প্রজন্মগুলো আছে তাদের কাছে বেগম জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং তারুণ্যের অহংকার কি করতে চাচ্ছে 31 দফা নিয়ে, এগুলো কিন্তু তুলে ধরা উচিত। এবং আমার কাছে খুব ভালো লাগছে, এনটিভিকে ধন্যবাদ যে এরকম কিছু অনুষ্ঠান করেন, যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম জিয়া এবং তারেক রহমান যদি আগামীর কিছু হয়, ওনাদেরকে নিয়ে কীভাবে কাজ করতে পারি। খালি দলমত নির্বিশেষের কথা বলছি, যারা ভালো করবে স্বাধীনতা দিতে হবে, আপনার মেধা যেটা যেখানে আছে সেটাকে কাজ করতে দিতে হবে। এই জিনিসটাকে খুব পয়েন্ট দিতে হবে বেগম জিয়া। দেখি, আমার মনে হয় তুমি জানবা বাবু, একটা গল্প শোন। ওই বাবু তো আমার ছোটবেলার বন্ধু, বলছি ভাই ছিল একবার, ম্যাডাম আমাদের ভাইকে এবং চাষি ভাই, চাষি নজরুল ভাই, ওনাকে বলেছেন যে এফডিসির সামনে একটা মঞ্চ করে, হরতাল ছিল আর কি, এফডিসির সামনে একটা মঞ্চ করে কিছু শিল্পী, কলাকুশলী যারা কবিতা আবৃত্তি করে, শিল্পীরা একটু গণসঙ্গীত, জাগরণের গান গাইবে, এরকম করেন এফডিসির সামনে। তো যথারীতি এফডিসির সামনে একটা মঞ্চ করা হয়েছে। তো সেখানে আমিও ছিলাম, বেবি ছিল, মনে ছিল, হ্যাঁ অনেকে ছিল, ভাই এরা সবাই ছিল। হঠাৎ করে চাষি ভাই, মনে আছে তো বাবু, চাষি ভাই কি জানে মনে হলো, হ্যাঁ বললো যে আমরা একটু মিছিল করে এই সোনারগাঁয়ের গোল চক্রটা একটু ঘুরে আসি।
তা আমরাও রাজি হলাম। ম্যাডাম কিন্তু বলে না এটা করতে, বলছে ওখানে দাঁড়িয়ে তোমরা কবিতা আবৃত্তি করো, গান বাজনা করো ওখানে। তা ঘুরে যখন যাচ্ছি তো হঠাৎ দেখি যে আমার চারিপাশে কেউ নাই, একজন পুলিশ আমাকে মারছে। সে কিরকম মার আমি বুঝাতে পারবো না, আমি কিছু বুঝে উঠতে পারি না। আমি আপনার জীবনে আব্বা আহত হয়েছিল? হ্যাঁ ভাইয়া হতো, তো ভাইয়া আর ইয়েকে নিয়ে বেবি সোনারগাঁও হোটেলে ঢুকে গেছিল। আমি দেখি যে আমার পাশে কেউ নাই, সব পালিয়ে গেছে। আমি তো কোনোদিন যাইনি, এই প্রথম ছিল ওটা আমার। যাই হোক, পরে ম্যাডাম শুনেছেন এটা, তো আমাকে সংবাদ ফোন করে বলে, আপা আপনি কি আসতে পারবেন অফিসে? ওই দিন আমি জানলাম যে হ্যাঁ পারবো। ওই দিন আমি দেখেছি মানে রাগ, এর আগে তো আমি কখনো রাগ দেখি নাই তার, না মানে বকা দিয়েছে? হ্যাঁ, সে কি পরিমাণ রাগ হয়েছিল, ও মাই গড। আমি ওনার এটাকে একটু বলি যে উনি বলছে যে তোমরা গান করবে, তোমরা কেন রাস্তায় গেছো, মিছিল কেন করতে যাবে তোমরা? তো আমরা বললাম যে ওনারা নিয়ে না, উনি আমার শরীরের মানে বিভিন্ন জায়গায় দাগগুলি দেখে সে যে চিৎকার করে এবং খুব ভীষণ কষ্ট পেয়েছে এবং খুব রাগ হয়েছিল আর কি। তো বলছিলেন যে কোন দেশে বসবাস করছি আমরা। না, ওনার কাছে বেগম জিয়া মানে গানের বিষয়গুলো যারা গান করবে তারা গানই তো করবে, তারা মিছিলের রাস্তাতে যাবে কেন? ও একটা ন্যাশনাল আর্টিস্ট, ওর গায়ে হাত তুলবে, এটা কি করে হয়? এটা কি করে? আমরা আবারও সেই আলোচনায় ফিরে যাই। আমি বলবো যে চলচ্চিত্র বলেন বা গান বলেন, আমাদের ব্যক্তিগত জীবন বা আমাদের চারিপাশের জীবন যা কিছু ঘটে সেখান থেকে তো আসলে একটা চলচ্চিত্র কিংবা গান নির্মিত হয়। উনি চাইতেন যে এই সংস্কৃতির মাধ্যমে, চলচ্চিত্রের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে এই বার্তাগুলো আমাদের বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে, যে কারণে ওনার পৃষ্ঠপোষকতার এই বিষয়ে উনি সবসময় সজাগ ছিলেন। মানে সাংস্কৃতিক, ওই যে সত্যিকার অর্থে বললাম যে একজন শিল্পী মনা একজন। না, আমাদেরকে বলতো যে তোমাদের টেলিভিশন গুলোতে তোমাদের আর কোনো অনুষ্ঠান হয় না। এই যে তখন এই যে 17 বছর, তো আসলে আমরা তো মানে কল্পনাই করতাম। উনি কিন্তু ধরতে গেলা, কই তোমাদের তো টেলিভিশনে আর গান হয় না, না তোমাদের গান গেতে দেয় না। না যেমন আমি বললাম তো 17 বছর টেলিভিশনে দ্বিতীয় বা বিশেষ করেন টেলিভিশন ঢুকতেই দেয় না, অথচ আমি উচ্চ পর্যায়ের গীতিকা শুরু করি। এখন আবার ওরা ডাকে, আমি বলছি না ভাই, আমরা যদি কোনোদিন কোনো ইয়েতে আসি তখন আপনার এই কথা, আমার একটা কথা মনে পড়লো, একবার তিনি বাবাকে ডেকেও বলেছিলেন যে কি গাজী সাহেব, সেই 60-70 দশক 80 দশকে যে গানগুলো আপনারা লিখতেন এখন কি হলো? এখন তো গান নয়, এখন তো মেশিন গান হয়ে গেছে, তাহলে আপনারা কি করছেন? মানে এই জিনিসগুলো, মানে ওই দিকেও তার একটা খেয়াল আছে যে না, দেশীয় শিল্পকে, সংস্কৃতিকে ধ্বংস করতে দেওয়া যাবে না, শিল্প সংস্কৃতিকে যথার্থভাবে লালন করে। আরেকটা মজার ঘটনা বলি তো, যে রোড মার্চে তো সমস্ত জেলাগুলোয় গিয়েছি, তো নবাবগঞ্জে মানে আমরা আগে যেতাম, আমরা আগে গিয়ে আমরা গান বাজনা প্রোগ্রাম করতাম। মানে এতক্ষণ সময় ওনার এক জায়গাতে এক জায়গায় যেতে সময় লাগে না, তো ততক্ষণ মানুষকে মানে আনন্দ দেওয়া, এন্টারটেনমেন্ট করা আর কি। যাই হোক, তো নবাবগঞ্জে গিয়ে তখন আর ওখানে জামাতের লোকজন, আরও অনেক লোকজন মানে গান করতে দিবেন আমাদেরকে আর কি। তা আমি সেলিম আপা ওনার সাথে ওনার গাড়িতে ছিলেন। তা আমি একটু পরে সেলিম আপাকে বলে, ম্যাডামকে বলেন এই ঘটনা এখানে এটা হচ্ছে। বলে কি বলো, যে গান করতে দিচ্ছে না? না, গান করতে দিচ্ছে না। বলে তাহলে কাজ করো, তোমরা মেয়েরা কেউ গান করো না। ও সেজদা দিয়ে পড়ে গেছে, এখানে গান হবে না। তারপর বলে কি মেয়েরা কেউ গান করো না, মনিরকে বলো। মনির তখন বলে কি বুদ্ধি করে হামনাদ গাওয়া শুরু করলো। এই যে এটা বলছেন, হ্যাঁ, এই যে মানে ইনস্ট্যান্ট মানে ওনার দরকার নাই তোমরা কেউ গান করো না, হ্যাঁ করো না, মনির ছেলেরা গান করুক। মনির তখন ওটা নর্মাল গানও না, মানে এই হামনাদ। অবশ্যই দেখেন, আমি আপনাকে বলি, উনি এই অসুস্থ মানে লাস্ট যেটা অসুস্থ হলো 1 মাস 1.5 মাস আগের কথা বলছে, তার আগে কিন্তু উনি আমাদের প্রতিটা ইয়েতে কিন্তু ভাষণ দিয়েছে সুন্দর করে। হ্যাঁ, লাস্ট ভাষণটা শুনবেন। আমার সৌভাগ্য হয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে ঈদের পরের দিনকে আমাদের সবাইকে ডাকছিল, তো আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো ওখানে বেশ কয়েকজন ছিলাম, আমরা স্থায়ী কমিটির সবাই ছিল, ওখানে ভাষণ দিচ্ছিল, ঈদের জন্য শুভেচ্ছা দিচ্ছিল। আমি আবার ওটা ভিডিও করে ছেড়ে দিয়েছি। এই যে তার মধ্যে ওই যে প্রাণ ছিল কিন্তু, যে তোমরা ঐক্য, সবাই একসাথে থাকো। উনি কিন্তু মনে হয় ভাবিকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে যে মৃত্যুর আগ পর্যন্ত যতটুকু কথা বলতে পারছে ওই ঐক্যটাকেই ধরে রাখছে, একদম একেবারে ঐক্য। এবং আমি বলবো আজকে দেখছেন, আপনার একটা জিনিস বলি, একটু কেড়ে নিয়ে বলি, দেখেন ঐক্য, উনি মরে যেও কিন্তু ঐক্য করে দিয়ে গেছেন।
ভালো করে এবং চিন্তা করে দেখেন। যে যোগ্য প্রতিনিধিকে তিনি রেখে গেছেন এবারের সত্যিকার অর্থে তারুণ্যের অহংকার আমাদের সবার শ্রদ্ধেয় তারেক রহমান দীর্ঘ 17 বছর পর উনি দেশে ফিরেছেন এবং দেশে ফিরে আমরা কিন্তু একজন পরিশীলিত তারেক রহমানকে হ্যাঁ পেয়েছি। দেখেন এখান থেকে তাই একটা না? ছোট্ট তার শিক্ষা দিয়ে দিই কথাবার্তায় আপনাকে, শিক্ষা নেন। দেখেন উনি কিন্তু 25 তারিখে এসে অনুষ্ঠান করছে, অনুষ্ঠান করার পরে আমাদেরকে একটু সন্ধ্যার পরে এসে যখন ওনার সাথে একটু কথা বলে সবাইকে বকা দিছে যে তোমরা যে অনুষ্ঠানটা করলা এই ময়লাটা কে সাফ করবে। দেখেন আমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকম এমনিতে 4-5 দিন মনে করেন ওদের যাওয়ার কথা আমি নিয়ে যেতে পারিনি লোকের ভিড়ের জন্য, আমরা গিয়ে কিন্তু সবাই আবার রাস্তা ছাপ করে দিয়ে আসছি। এটা তারেক রহমানের কিন্তু একটা ইয়ে ছিল, প্ল্যান ছিল যে তোমরা কিন্তু মানে 4 দিন ধরে লোক বসে আছে তো বা দূর দূরান্ত থেকে লোক আসছে, রাস্তাঘাট কিছু গাছ ভাঙছে, ওদেরকে প্রচণ্ডভাবে বকা দিয়েছে। আমি আপনার কাছে এনটিভির মাধ্যমে বলে দিলাম। তো এই যে জিনিসগুলো থেকে কিন্তু হটে আসছে। আপনার কমান্ড ভালো হলে আপনি ভালো হবেন, আপনার টিচার ভালো হলে আপনি ভালো শিখতে পারবেন। নেতৃত্ব সঠিক হতে নেতৃত্ব হবে। এটাই হলো ঘটনা। কারণ সেই নেতৃত্বের উপরে আসলে সবকিছু নির্ভর করে, তাই না? আজকে দেখেন একজন ভদ্রলোক আমাকে আজকে বলতেছে, আমি ছিলাম একটু বাইরে, বলছে যে ওনাকে দেখে শ্রদ্ধা বেড়ে গেছে, মায়ের জন্য সে দোয়া দরুদ পড়তেছে। মায়ের জন্য অবশ্যই। সন্তানের কিন্তু একটাই কাজ, সেটা দোয়া দরুদ এবং পড়া। তার ভেতরকার যে দেশপ্রেম, এটা তো আমি অবশ্যই বলবো তার বাবা মায়েরই পারিবারিক শিক্ষা বা তার পারিবারিক বাবা মাকে দেখেছে দেশকে দেশের মানুষকে যেভাবে লালন করতেন দেশে, এবং তিনি নিজেও সেভাবে ওটাকে অনুভব করেছেন। যে কারণে আমরা দেখলাম যে এয়ারপোর্টে যখন তিনি নামলেন জুতোটা খুলে মাটিতে, খালি হ্যাঁ। পায়ে মাটিটা মাটিটা পাড়ালেন, পাড়ালেন, মাটিটা মাটি ধরে হাতে উঠালেন। নিলেন। মানে এটা তো আমরা বলবো যে আমরা নিজেরাই আবেগ আপ্লুত হয়ে গেছি। আমরা- এটা আসলে আমাদেরও হয়। আমাদের আমি- হয় সে জায়গায় আমরা তো প্রতি বছর যাচ্ছি আসছি, 17টা বছর পর দেশে ফিরেছে, ওনার কি হতে পারে ভিতরের অবস্থা, তাই না? আমরা তার কি মনের কিন্তু অবস্থা এই- যখনই বাবু আমরা যখন বাইরে থেকে আসি, প্লেনের চাকাটা যখন ঢাকা এয়ারপোর্টে লাগে না, কেমন যেন একটা প্রশান্তি কোত্থেকে জানি আসে, কোথায় থেকে জানি আসে। অথচ কত ভালো ভালো দেশগুলো সব মানে ওখান থেকে আসছি, কিন্তু দেশের এত ঝামেলা যানজট এটা ওটা, তারপরও নিজের দেশ। অবশ্যই হ্যাঁ। নিজে দেশ তো নিজে দেশ। এবং যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ওনাকে নিয়ে কথা বলছি, তো ওনাদের যে আমি বলবো যে জাতীয়তাবাদী দলের যে সবচেয়ে বড় যে সাংস্কৃতিক সংগঠন জাসাস, তো উনি জাসাসকে আসলে যেভাবে দেখতে চেয়েছেন, বা আমি মনে করি যে এখনো উনি আমাদের মাঝে আছেন আমাদের এবং উনি মাঝেই। যেভাবে দেখতে চান, তো সেই বিষয়ে একজন জাসাসের অন্যতম একজন প্রতিনিধি হিসেবে আপনারা এখন কিভাবে পরিকল্পনা করছেন যে এই সাংস্কৃতিক সংগঠনটাকে কোথায় নিয়ে যাওয়া যায়, বা কিভাবে এটাকে একটু ঢালাওভাবে সাজানো যায়, বা আপনাদের পরিকল্পনাটা আমি একটু শুনতে আপনি চাইবো। আমাদের যেভাবে চলছে, জাস্টিসটা যেভাবে আছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছে, যেহেতু আমরা সাংস্কৃতিক কর্মী হিসাবে কিন্তু পাশে কিন্তু সামাজিক ব্যাপারটা আছে, কিন্তু আমরা কিন্তু সবার কিন্তু এগুলো কিন্তু উনিও খেয়াল করছে। তো যে আমরা কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়াইছি, এবারও দাঁড়াইছি, এবারও ওর কাছ থেকে টাকা নিয়েছি, নিয়ে আমরা করাইল বস্তিতে গিয়ে কিন্তু কম্বল টম্বল আমরা জাসাস থেকে দিয়েছি। তো আমরা কিন্তু এগুলো কাজের মধ্যে আছি। ও একটার পর একটা কাজ করছে। আমি একটার পর একটা কাজ করি, কিন্তু মানুষের পাশে থাকুন, পাশে রাখুন, এই জিনিসটাকে আমি ধরছি। মানে মানুষের কর্মসংস্থান লাগবে, এটাতেও খুব পছন্দ করছে আমাদের বেগম জিয়া, যে এই কাজটা খুব ভালো কাজ। মানুষকে পাশে রাখুন, পাশে থাকুন, পাশে রাখুন, পাশে থাকুন, অর্থাৎই আপনার কর্মসংস্থার কিন্তু একটা দিক পাবেন। আপনি একটা কাজ করতে পারছেন, আপনাকে আমি একটা শো দিলাম গান করার জন্য, একটা গান নিয়ে এসে আপনার যতটুকু পারিশ্রমিক ততটুকু দিলেন, তো একটা কর্মসংস্থা হচ্ছে আস্তে আস্তে। অবশ্যই। আমাদের পাশে কিন্তু, আমাদের দেশে কিন্তু আসলে গান বাজনার বিষয়টা প্রচন্ডভাবে, আমাদের লালন আছে, হাসান রাজা আছে, আমরা নজরুল তো আছে, বাংলাদেশ তো গানের দেশ। হ্যাঁ গানের দেশ। তো এখান থেকে এটা নিয়ে আমরা চলবো। আমি আপনাকে এই এনটিভির মাধ্যমে বলতেছি, আমি ওই সপ্তাহ বাস্তবায়নটা করবো যেটা বেগম জিয়া দেখতেন। মানে আমরা সেই উনি নতুনদেরকে খুব খুঁজতেন, যেটা আমি খুঁজি। নতুন প্রতিভা। হ্যাঁ, নতুন প্রতিভা, যেটা আমি নতুন প্রতিভা নিয়ে আসি। ধরেন আসিফ বলেন, আতিক হাসান বলেন, জেন সুমন বলেন, আমি কিন্তু এগুলো ধরে ধরে নিয়ে এসে কাজ করছি। যেভাবে আমাদের মৌসুমী, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বেবি বেবি আপাকে নিয়ে আসছে। হ্যাঁ, এই যে এরকম ভাবে মনে করেন, আমি দেখেন নতুন শিল্পী কিন্তু এবার আন্দোলনে কিন্তু কেউ নাই, কাউকে ডেকে পাওয়া যায়নি। সবচেয়ে মজার বিষয়, 5ই আগস্টের পরে এসে সবাই হয়ে গেছে আলাদা বিজনেস, কিন্তু আমাদেরকে কিন্তু আবার মনে রাখছে। আমি কিন্তু কাউকে আবার ছোট করে বলছি না, 5ই আগস্টের আগে আমরা ডেকেছি কিন্তু কেউ আসেনি, কিন্তু এই যে সময় কাজ করছি না, এটাই মনে রাখছে বেগম জিয়া। এই যে আমাদেরকে বলছে যে দেখো ওখানে কেউ ছিল না, এরা ছিল, এই মেয়েটাকে দেখে রাখবা, এটা করবা, সেটা করবা। আমরা গান করলে পাঠা দিতাম, আগে গান শুনতো উনি। অবশ্যই এই যে জিনিসগুলো ওনার কাছ থেকে ইয়ে আছে, যে আমাদের গান নিয়ে মানে গানের মানে টোটালি মনে করেন মানে চলচ্চিত্র তো শেষের পর্যায়ে চলে গেছে। চলচ্চিত্র, আমাদের নাটক গুণা ভালো হচ্ছিল, নাটক গুণা, আমাদের গল্প, গান, এগুলো নিয়ে আমরা একটু কাজ করব।
তবে উন্মুক্ত থাকবে, মেধাদেরকে আসতে দিতে হবে, অবশ্যই মেধাকে নষ্ট এটা করা তিনি যাবে না। সবসময় আমি চাইতেন। আমি চাচ্ছি না যে একজন মেধা যে সেই যে কি দল করলো না দল করলো এটা আমার জানার দরকার নাই। তার যে মেধা আছে সে মেধা তাকে দাম দিতে হবে, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব ভালো করে চিন্তা করতেছে। যে মেধা যদি আপনি দাম না দেন, মেধা যদি নষ্ট করে ফেলেন, আপনি নিজে নষ্ট হয়ে যাবেন। অবশ্যই তাই। আসলে আমাদের দেশনেত্রীকে নিয়ে এত স্বল্প পরিসরে তো ওনাকে পুরোটা তুলে ধরা সম্ভব পুরোটা নয়। তুলে ধরা তারপরেও আসলে সম্ভব না। যতটুকু আমরা চেষ্টা করেছি আপনাদের মাধ্যমে অনেক তথ্য আমাদের দর্শক শ্রোতাদের সামনে আনতে, প্রত্যেকের সমন্বয়ে আসলে একটা দেশকে একটা উচ্চ স্থানে নিয়ে যাওয়া সম্ভব। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে অবশ্যই আপনাদের কাছে দোয়া চাইব, আল্লাহ যেন তাকে ভেস্ত নসিব করেন। তো আজকের মতো শ্রদ্ধায় স্মরণে দেশনেত্রী আয়োজন থেকে আমরা বিদায় নিচ্ছি। নিশ্চয়ই আবারও খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হয়ে যাবে এবং আশা করব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই এনটিভির সাথেই থাকবেন।